আমাদের এই বাংলাদেশে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রতিটি নির্বাচনে কিন্তু ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছে। একটা নির্বাচনে আপনি দেখাতে পারবেন না দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত যে বিরোধীরা বিজয়ী হয়েছে। অপরদিকে দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা নির্বাচনে দেখা গিয়েছে যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে পরাভূত হয়েছে। তাহলে আমরা কিন্তু আগাম অনুধাবন করতে সক্ষম যে দ্বাদশ নির্বাচন কমিশন বা একাদশ নির্বাচন কমিশন গঠন পরবর্তী আমাদের একটা সুজনের পক্ষ থেকে সরকারের কাছে একটা আবেদন করা হয়েছিল যে কোন রাজনৈতিক দল কার নাম সুপারিশ করেছে এটা উনি জানতে চেয়েছিলেন। আজ পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু জানানো হয় নাই। তথ্য অধিকার আইনে এটা জানতে চাওয়া হয়েছিল। তাহলে এখানে কেন গোপনীয়তা? এবং বর্তমান যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে এটাও কিছু হলো অতীতের বিতর্কিত আইনের অধীনে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এবং এই নির্বাচন কমিশন আমি দেখলাম যে আমাদের যে মানে এই যে বর্তমান যে এই যে যে পট পরিবর্তন হলো এবং যে অন্তর্বর্তী সরকারের আগমন ঘটলো এবং এই অন্তর্বর্তী সরকারের আগমনের ক্ষেত্রে যাদের হচ্ছে হলো অনন্য অবদান, তারা দেখলাম যে এই নির্বাচন কমিশনের গঠনকে তারা প্রত্যাখ্যান করেছে। তাহলে শুরুতেই তো দেখলাম যে আমাদের এই অন্তর্বর্তী সরকার একটা হোঁচট খেয়েছে। এখন হয়েছিল সংবিধান বা আইনের সংশোধন, এটা হয়েছিল একটা চলমান প্রক্রিয়া। আমাদের তো সমাজ গতিশীল, মানে ওরা তো গতিশীল সংশোধনও সমাজে বলছে না, ওরা তো কবর রচনা, মানে এই আচ্ছা যাই সংবিধানকে হোক, বাদ। এখন গতিশীল সমাজে যদি আইন স্থগিত থাকে তাহলে সেই আইন কিন্তু সমাজ বা যুগের চাহিদা মেটাতে পারে না। তো আমরা দেখেছি যে স্বল্প সময় আমরা তো বাংলাদেশ রাষ্ট্রটির যে সৃষ্টি হয়েছে 53 বছর হয়েছে। এই 53 বছরের মধ্যে কিন্তু ইতিমধ্যে সংবিধানের 17টি সংশোধনী আনা হয়েছে এবং এই 17টি সংশোধনীর মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে হলো দলীয় সংকীর্ণ মনোবর্তী থেকে হচ্ছে হলো এই 17টির মধ্যে 14টি সংশোধনী আনা হয়েছে। আর হচ্ছিল দেশের জনমানুষের কল্যাণে বা দেশের স্বার্থে হচ্ছিল 3টি সংশোধনী আনা হয়েছে। এর একটি হচ্ছে হলো যে সংবিধানের হচ্ছে হলো একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ সংশোধনী। একাদশ সংশোধনীর মাধ্যমে যে আমাদের যে এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সামরিক শাসক এরশাদের বিদায় ঘটলো, বিদায় পরবর্তী আমরা যে সরকারটি গঠিত হয়েছিল ওই সরকারের কার্যকলাপকে বৈধতা দেওয়া হলো। তারপর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আমরা কি করলাম, আমরা হচ্ছে হলো এই সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় আমরা পুনঃপ্রবর্তন করলাম। আর হচ্ছে হলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে হচ্ছিল বাংলাদেশে হচ্ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। তো বাংলাদেশে যে রাজনৈতিক বিতর্ক, বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক কিন্তু একটাই, যে একটি সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই বিতর্কের কিন্তু একদা অবসান হয়েছিল এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে আওয়ামী লীগ তারা হচ্ছে হলো একটা হচ্ছে হলো মানে অবৈধভাবে তারা মানে নির্বাচনে হুম। বিজয় হাসিল করে তারপরে হচ্ছিল তারা একতরফা ভাবে এই যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করলো। এবং বাতিলের পরে তারা দেখলাম যে এই যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তারা জগদ্দল পাথরের মতো পরপর 3টি নির্বাচন তারা কলুষিত নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল। এবং এই যে জনবিপ্লব যেটা হয়েছে বা গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এই ধরনের জনবিপ্লব বা গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে এই সরকারকে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু অপসারণ করতে পারতাম না বা হটাতে পারতাম না। সেজন্যই কিন্তু এই গণ অভ্যুত্থান অপরিহার্য ছিল এবং এই গণ অভ্যুত্থানের পিছনে দেশের আপামর জনমানুষের সমর্থন ছিল। এখন আপনাকে দেখতে হবে, আপনি যে বলেছেন যে যে সংবিধান সংশোধন বা সংবিধান পুনর্লিখন, এটা হচ্ছিল এটা তো ম্যান্ডেট থাকতে হবে। যে এখন যারা দেশ শাসন করছে তাদের তো ওই ম্যান্ডেট তো নাই। তাদের ম্যান্ডেট হচ্ছে কি, তারা হচ্ছিল অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে এবং অন্তর্বর্তী সময়ের জন্য তাদের একমাত্র কাজ হচ্ছে হলো যে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য, এবং যে নির্বাচনে সম সুযোগ সম্বলিত মাঠ থাকবে, অর্থাৎ সকল দলের যারা হচ্ছিল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল সকল দলের জন্য সমান সুযোগ থাকবে, এই ধরনের একটা নির্বাচন ব্যবস্থা করা। এই নির্বাচনের ব্যবস্থা করতে গেলে ন্যূনতম যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার তারা করতে পারে। আমরা দেখেছি যে ইতিপূর্বে আমাদের যে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদেরকে 90 দিন সময় দেওয়া হতো এবং 90 দিনের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত করে একটা গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছে। এনাদের তো 90 দিন সময় অলরেডি পার হয়ে গিয়েছে, কিন্তু আমরা যে অর্থাৎ এই যে এই 90 দিন, 100 দিন বা একশো মানে বিশ দিন ওনারা আসলে কি সমাজে সংস্কার করতে যাচ্ছে? মানে ছাত্ররাও বৈষম্য বিরোধী ছাত্ররাও বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, আগে সংস্কার তারপরে নির্বাচন। এখন ওনারাও বলছেন সংস্কারের কথা, কিন্তু ওনারা এখন আসলে আলটিমেটলি কি আপনার সংস্কার চাচ্ছে? নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে হলো যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, সেটাই তো হচ্ছিল একমাত্র সংস্কার। এখন ওই সংস্কার করতে গেলে আমরা দেখেছি যে আমাদের এখানে আহ বিগত সরকারের সময় যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই 3টি নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলের যারা ছিলেন তারা হচ্ছিল নির্বাচনের প্রচারণায়
তারা অংশগ্রহণ করতে পারে নাই, তারা তাদের যে পোলিং এজেন্ট তারা দিতে পারে নাই। তাহলে হচ্ছিল ওনারা যে নির্বাচন করেছে এটা সবগুলো কলুষিত নির্বাচন ছিল অথবা একতরফা নির্বাচন ছিল। এখন তো হচ্ছিল একটা অন্তর্বর্তী সরকার, এবং এই অন্তর্বর্তী সরকারের আমরা মনে করি যে তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই। আপনি যদি বাংলাদেশের নির্বাচনে ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলাদেশে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রতিটি নির্বাচনে কিন্তু ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছে। একটা নির্বাচনে আপনি দেখাতে পারবেন না দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত যে বিরোধীরা বিজয়ী হয়েছে। অপরদিকে দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা নির্বাচনে দেখা গিয়েছে যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে পরাভূত হয়েছে। তাহলে আমরা কিন্তু আগাম অনুধাবন করতে সক্ষম যে একটা নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় তাহলে নির্বাচনের ফলাফল কি হবে। কিন্তু আমরা তো দেখছি যে এখন যে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে অতীতের ন্যায়, অর্থাৎ 1975 সালে এবং 1985 এবং 1982 সালে এরশাদ সাহেবের আগমন, ওনারা ধরেন ক্ষমতাসীন থাকা অবস্থায় দল গঠন করলেন, তারপরে হচ্ছিল ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়েছেন এবং নির্বাচনে বিজয়ী হয়ে তারা তাদের যে শাসনকালকে বৈধতা দিয়েছেন। এখন ইনারাও যদি এখানে যদি ধরেন এই যে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে, কর্নেল মোস্তাফিজ সাহেব বলেছেন যে তারা দে আর মানে গেটিং সাপোর্ট অফ মানে ইন্টেলিজেন্স এজেন্সি, এরা তাদেরকে ব্যাক করতেছে, তাহলে এই ধরনের যদি হয় তাহলে তো নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন যদি করতে চান তাহলে হচ্ছিল এই বর্তমান যারা অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন তাদেরকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এবং আমাদের যে একটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমরা দেখলাম যে এই যে এই নির্বাচন কমিশনটা কিন্তু আমাদের যে অতীতের যে বিতর্কিত নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ওই আইনের অধীনে এই নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে। এবং সেখানে আমরা দেখলাম যে আমাদের এটা হচ্ছিল দশম এবং একাদশ এই দুটি নির্বাচনের সময় আমরা দেখলাম যে হচ্ছিল নির্বাহী আদেশে একটা সার্চ কমিটি গঠিত হয়েছিল। ওই নির্বাহী আদেশে গঠিত সার্চ কমিটিতে 4 জন সাংবিধানিক পদধারী ছিল, মানে আগের মতোই রয়ে গেছে এটা। হ্যাঁ, তারপরে আমরা দেখলাম যে আইনের মাধ্যমে যে সার্চ কমিটি গঠিত হলো সেখানেও কিন্তু 4 জন সাংবিধানিক পদধারী। এখন যে 4 জন সাংবিধানিক পদধারী তাদের দুজন হচ্ছে হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জাজ এবং হাইকোর্ট বিভাগের জাজ। এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের জাজের কিন্তু সংবিধান নির্ধারিত দায়িত্ব রয়েছে, এবং এই দায়িত্বের বাইরে তারা অন্য কোনো দায়িত্ব পালন করতে পারেন কিনা এই ব্যাপারে কিন্তু একটা বিতর্ক আছে। এখন দেখা গেল যে তারা ওনাদেরকে যে এই যে আইনের অধীনে তাদেরকে নিয়ে সার্চ কমিটি গঠন করা হলো, বা ইতিপূর্বে যে নির্বাহী আদেশে তাদেরকে নিয়ে যে সার্চ কমিটি গঠন করা হলো, সেটা হচ্ছিল তাদের সাংবিধানিক যে দায়িত্ব ওই দায়িত্বের সাথে সাংঘর্ষিক। তাহলে যদি সাংঘর্ষিক হয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা নিয়ে ওনারা যে সার্চ কমিটি গঠনের মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করেছেন, ওনারা তো শপথধারী ব্যক্তি, এবং শপথের সময় তো ওনারা স্পষ্ট রূপে ব্যক্ত করেছেন যে আমরা ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধ আচরণ করব। এখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের কাছে 300টা নাম দিলেন, 300টা নামের মধ্য থেকে কি পদ্ধতি বা কি প্রক্রিয়ার মাধ্যমে ওনারা 10টা নাম বাছাই করলেন, এবং 10টা নাম বাছাই করে এই নামের গুলো রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে প্রেরণ করলেন। এই ব্যাখ্যা তো আমাদের কাছে নাই। এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে এই আমাদের হলো যে দ্বাদশ নির্বাচন কমিশন বা একাদশ নির্বাচন কমিশন গঠন পরবর্তী আমাদের একটা সুজনের পক্ষ থেকে সরকারের কাছে একটা আবেদন করা হয়েছিল যে কোন রাজনৈতিক দল কার নাম সুপারিশ করেছে এটা উনি জানতে চেয়েছিলেন। আজ পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু জানানো হয় নাই। তথ্য অধিকার আইনে এটা জানতে চাওয়া হয়েছিল। তাহলে এখানে কেন গোপনীয়তা? এবং ওনারা যে এই বাছাই পদ্ধতিটা করেন বা সুপারিশ করেন যে সার্চ কমিটি, সেটা দেখলাম যে হচ্ছিল রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে এটা করা হয়। এটা রুদ্ধদ্বার হবে কেন? ওনাদের তো সাংবিধানিক ভাবে ওনারা দায়িত্ব প্রাপ্ত হচ্ছে হলো যে এজলাসে বসে বিচার কার্য পরিচালনা করা, এবং এই দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব কিন্তু তাদেরকে সাংবিধানিক ভাবে দেওয়া হয় নাই। তাহলে আইনের অধীনে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্ব যদি সাংবিধানিক দায়িত্বের সাথে যদি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে তো আমি বলবো যে এটা হচ্ছিল বিতর্কিত আইন। তাহলে বিতর্কিত আইনের অধীনে কেন এই নির্বাচন কমিশন গঠন করলেন এই অন্তর্বর্তী সরকার? কখন গঠন করলেন? যখন হচ্ছিল নির্বাচন কমিশন গঠন বিষয়ক এবং নির্বাচনী আইন সংস্কার বিষয়ক যে তারা একটা কমিশন করেছেন, ওই কমিশনের কার্যকলাপ চলমান, এবং ওই কমিশন আমার সাথে মত বিনিময় করেছিল, এবং মত বিনিময়ের সাথে সময় কমিশনের যিনি চেয়ারম্যান উনি দুঃখ প্রকাশ করে বললেন যে আমরা মানে কমিশন গঠন হওয়ার পরে আমরা খুব মানে এই শ্রম দিয়ে আমরা অত্যন্ত মানে এই যে
স্বল্পতম সময়ের মধ্যে আমরা যে নির্বাচন কমিশন গঠন আইনের খসড়া করে সরকারকে দিলাম, কিন্তু ওনারা আমাদের আইনটা বিবেচনা না করেই ওনারা তড়িঘড়ি করে পূর্বের আইনে নির্বাচন কমিশনটা গঠন করে ফেললেন। এবং গতকাল আমার সাথে একটা ইয়েতে, এই যে মানে টকশোতে, এইটা এইগুলোর পিছনে আসলে কারা থাকে, মানে কারা এগুলো করছে, মানে এখন এগুলোর উপদেষ্টারা পিছনে তো কারা আছে, এগুলোর পিছনে যে বর্তমান যারা যে উপদেষ্টা পরিষদের দায়িত্বে নিয়োজিত, নিশ্চয়ই তো ওনাদের তো এটার সাথে, এটার পিছনে যদি সমর্থন যদি না থেকে থাকে তাহলে তো মানে এটা তো দুই একজনের সম্ভব নাম না। আমরা শুনতে এবং পাই, আপনি সেই দুই আপনি আরো একজন। জেনে আশ্চর্য হবেন যে আমাদের যে এই যে বৈষম্য বিরোধী যে আমাদের যে ছাত্র এবং তাদের যে হুম, অভিভাবক সংগঠন যেটা হচ্ছিল জাতীয় নাগরিক আহ এই পরিষদ, কমিটি। ওরা কিন্তু এই যে এই নির্বাচন কমিশন গঠন পরবর্তী তারা কিন্তু এই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছেন। তো হুম, ওরা যদি নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে থাকে তাহলে এটা তো হচ্ছে হলো যে সরকারের একটা স্টেক হোল্ডার, এবং আমি মনে করি যে সরকারের তারা বড় ধরনের স্টেক হোল্ডার। তো এখনই তো হুম, মানে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, এবং গঠন পরবর্তী যে দেখা গেল যে আমাদের যে এই যে নাগরিক আহ এটা হচ্ছিল জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি এই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছেন। এবং আমরা দেখলাম যে আমাদের যে রাজনৈতিক দল, একজন রাজনৈতিক নেতা উনি বললেন যে এই নির্বাচন কমিশনের যাদের ঠাঁই হয়েছে প্রত্যাশিত কেউকে আমরা দেখছি না। তাহলে এই ধরনের বক্তব্য যদি আসে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন গঠন বিষয়ে বা এই যে তারা যে দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন হুম, এই সকল বিষয়ে হুম। তাদের আরো অনেক সতর্ক হওয়া উচিত ছিল। ইতিপূর্বে এই সার্চ কমিটি অথবা এই আইনের অধীনে যে তিনটি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, তিনটি নির্বাচনের কমিশনের কোনোটি কিন্তু সুষ্ঠু নির্বাচন দিতে পারে নাই, তারা কলুষিত নির্বাচন দিয়েছে। এবং এই হুম। কলুষিত নির্বাচন দেওয়ার কারণে হচ্ছিল তা তিনটা কমিশনই হচ্ছিল বিতর্কিত। এবং আমরা দেখেছি যে মানে পরবর্তীতেও এরকম হতে ওই পারে। ওই ওই কারণ ওই তিনটি নির্বাচনের এই কমিশনে তো কোনোটিতে কিন্তু ভোটার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই তিনটি নির্বাচনের কোনোটিতে ভোটার টার্ন আউট বিলো 5%-এর উপরে ছিল না। পরবর্তীতে আমরা দেখলাম যে স্ফীত ফলাফল দেখে এটাকে 40% করা হয়েছে। এটা হচ্ছিল সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করে এগুলো করেছিল। এখন এই যে ইতিপূর্বে যে নির্বাচন কমিশন ছিল সরকার দ্বারা প্রভাবান্বিত হয়ে সরকারের অভিলাষ বা সরকারের আকাঙ্ক্ষায় কিন্তু তারা পরিপূরণ করেছে। এবং আমরা ঠিক দেখলাম যে বর্তমান যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে এটাও কিছু হলো অতীতের বিতর্কিত আইনের অধীনে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এবং এই নির্বাচন কমিশন আমি দেখলাম যে আমাদের যে মানে এই যে বর্তমান যে এই যে যে পট পরিবর্তন হলো এবং যে অন্তর্বর্তী সরকারের আগমন ঘটলো, এবং এই অন্তর্বর্তী সরকারের আগমনের ক্ষেত্রে যাদের হচ্ছে হলো অনন্য অবদান, তারা দেখলাম যে এই নির্বাচন কমিশনের গঠনকে তারা প্রত্যাখ্যান করেছে। তাহলে শুরুতেই তো দেখলাম যে আমাদের এই অন্তর্বর্তী সরকার একটা হোঁচট খেয়েছে, তাদের তো আরো সতর্ক এবং সংস্কার। আরো সাবধান হয়ে তাদের হুম। অগ্রসর করা উচিত। এবং আমরা দেখলাম যে শুধু এটা না যে অতীতে যে পতিত সরকার ছিল তারা সংবিধান মানত না, কিন্তু বর্তমানে যারা এই যে ক্ষমতাসীন আছেন ওনারা কি সংবিধান মানছেন নাকি? উপদেষ্টা পরিষদে এমন একজন আছেন যিনি হচ্ছিল ইতিপূর্বে হচ্ছে হলো একটা সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এবং ওই সাংবিধানিক দায়িত্ব এটা হচ্ছে সংবিধানের আর্টিকেল 118 সাব আর্টিকেল 3, সেখানে বলে দেওয়া আছে কেউ যদি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে তিনি হচ্ছে হলো প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন, প্রজাতন্ত্রের অন্য কোনো লাভজনক পদে নিয়োজিত হতে পারবেন না। তাহলে ওনাকে যখন উপদেষ্টা পরিষদের সদস্য করা হলো, ওনার মধ্যে যদি ব্যক্তিত্ব থাকতো, ওনার মধ্যে যদি বিবেক থাকতো, ওনার মধ্যে যদি নৈতিকতা থাকতো বা নীতিজ্ঞান থাকতো, উনি তো বলতে পারতেন যে আমি সংবিধান দ্বারা বাড়িত, আমি তো এই উপদেষ্টা পদে আসীন হতে পারেন নাই। এখন উনি মানে সংবিধান লঙ্ঘন করে উপদেষ্টা পদে আসীন হয়ে উনি নিজে তো এই যে সংবিধান লঙ্ঘনের জন্য দায়ী, এবং সম্পূর্ণ বা সমগ্র উপদেষ্টা পরিষদকে তিনি অনেক অনেক সংবিধান বড় করে। লঙ্ঘনের জন্য দোষে অভিযুক্ত করেছেন বা দায়ী করেছেন। তারপরে আমরা দেখলাম যে আওয়ামী লীগের শাসনামলে যে প্রধান বিচারপতি ছিল যে খায়রুল হক, তিনি হচ্ছিল সরকারের পক্ষে রায় দেওয়ার কারণে তাকে হচ্ছিল সংবিধান লঙ্ঘন করে 9 বছর তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন যে আইন কমিশন একটা গবেষণা ধর্মী প্রতিষ্ঠান। আমাদের 72-এর সংবিধানে ছিল যে সুপ্রিম কোর্টের একজন জাজ অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। পরবর্তীতে পঞ্চম সংশোধনী দ্বারা বলা হলো যে জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে। এরপরে পঞ্চম সংশোধনী বাতিল হলো, কিন্তু পঞ্চম সংশোধনী দ্বারা হাইকোর্ট জাজদেরকে বা সুপ্রিম কোর্টের বিচারকদের যে অবৈধ সুযোগ দেওয়া হয়েছে সেটা কিন্তু বাতিল হয় নাই। এবং তারপরে আমরা দেখলাম যে আইন কমিশন তো এটা হচ্ছিল গবেষণাধর্মী প্রতিষ্ঠান, আমি জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল পোস্টটা এই অন্তর্বর্তী সরকার কিন্তু আইন কমিশনে একজন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত জাজকে চেয়ারম্যান হিসেবে আইন কমিশনে নিয়োগ দিয়েছেন। এটা হচ্ছে ঠিক অতীতের সরকার যেভাবে সংবিধান লঙ্ঘন করেছে এরাও কিন্তু ওইভাবে সংবিধান লঙ্ঘন করে চলতেছে। তো
তো সংবিধান লঙ্ঘন করে যদি আপনি চলেন, অতীতের সরকার সংবিধান লঙ্ঘন করে চলেছে, দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, দেশে অরাজকতা সৃষ্টি করেছে, সেজন্য ওই সরকারের বিদায় দেওয়া হয়েছে। কিন্তু এরাও যদি সংবিধান লঙ্ঘন করে যদি এভাবে যদি চলে, তাহলে তো এদের প্রতি যে জনমানুষের আশা বা আকাঙ্ক্ষা আছে সেটা তো পরাভূত হবে, সেটা তো পরাহত হবে, এবং জাতি তো তখন হচ্ছিল যে হতাশাগ্রস্ত হবে, এবং যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে যে এই মানে এই বিপ্লব বা গণঅভ্যুত্থান ঘটেছে, এটার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে আমরা বিফল হব।